শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসবো অষ্টমঙ্গলায়। আমার হাতে একটি প্যাকেট দিয়ে আমার শাশুড়ি মা বললেন, বৌমা এটা নিয়ে যাও, তোমার মাকে দিও। জিজ্ঞেস করলাম, কি আছে এতে? শাড়ি। তোমার মাকে বলো আমি এটা পাঠিয়েছি। মনে মনে ভাবলাম, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, তা না হলে আমার মায়ের জন্য শাড়ি দিতে যাবেন বা কেন? অতি ভক্তি চোরের লক্ষণ নয় তো? শাশুড়ি মা সম্পর্কে এমন খারাপ ভাবনা আমার হতো না যদি ওই কথাটা শুনতাম। ঘটনা ঘটল বিয়ের 5 দিনের মাথায়। আত্মীয় স্বজনেরা যে বাড়ি চলে গেছেন, আমার একমাত্র ননদ সেও সেদিন চলে যাবে। আমি বলছিলাম, দিদিভাই আরো 2 দিন থেকে যাও। ননদ বলল, থাকলে হবে না, ছেলের পরীক্ষা সামনে, বিয়ে বাড়িতে অনেক হইচই হল্লোড় হচ্ছে, এরপর থাকা মানে সময় নষ্ট। বাড়ি যাবার সময় আমার ননদ শাশুড়ি মায়ের ঘরে ঢুকে বলে গেল, মা তোমার মনের ইচ্ছাটা এবার পূরণ হবে, নতুন বউ তো এই সবে গেছে, শুরু করে দাও। আমিও শাশুড়ি মায়ের ঘরে ঠিক তখনই ঢুকতে যাচ্ছিলাম। ননদের এমন কথাটা কানে আসতেই ঘরে ঢুকতে গিয়েই আমি আর ঢুকলাম না। তারপর আমার শাশুড়ি মা বলে উঠলেন, সে কথা বলতে শুরু তো করবই, এই তো সবে 5 দিন হয়েছে, দাঁড়া আস্তে আস্তে সব হবে। মনের সমস্ত রাগ এবার উসুল করে নেব। রাগ উসুল করে নেব, এমন কথা শুনে আমি তো হয়ে গেছি। মনে মনে ভাবলাম, আমি এই 5 দিনে কি এমন করলাম যে রাগ উসুল করে নেবেন? আমি তখন দৌড়ে এসে একবারে আমার ঘরে, আমার বর তখন জামা প্যান্ট আয়রন করছিল। আমাকে এইভাবে দৌড়ে আসতে দেখে বর জিজ্ঞেস করছিল, কি হলো, এইভাবে দৌড়ে এলে? আমি কি উত্তর দেব তখন বুঝতে পারছিলাম না। কথাটা ঘুরিয়ে দিয়ে বললাম, কই কিছু না তো, যেভাবে তুমি দৌড়ে এলে আমি ভাবলাম ভয় পেয়ে ছুটে এসেছো। একদিকে ননদ তখন শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়ে এসে আমাকে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। আমি ঘর থেকে বেরিয়ে আসি, সঙ্গে আমার বড়। আমি কাছে যেতেই ননদ বলল, ভালো থাকো, সুখে সংসার করো, সব সময় হাসি খুশি থাকবে। আমার বরের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাই ভাই আরশিকে ভালো রাখিস, ও এ বাড়িতে নতুন, ভুল ত্রুটি হলে মানিয়ে নিস। এমন কথা শুনে আমি হতবাক। কিছুক্ষণ আগে শাশুড়ি মাকে যে ওই রকম একটা কথা বলে এলো, আবার আমার সামনে এসে অন্য সুরে কথা, ভাবতেই পারছিলাম না। একটা খটমট ব্যাপার তৈরি করে দিয়ে ননদ বাড়ি চলে গেল। এদিকে মনের মধ্যে ওই কথাটা তোলপাড় করছে। ভাবলাম, এ কোন বাড়িতে এসে পড়লাম রে বাবা। শাশুড়ি মায়ের মনে অসৎ উদ্দেশ্য আছে জেনেই ভয় করতে লাগলো। ভাবছি বাড়িতে ফোন করে কি মাকে জানাবো। তারপর ভাবলাম, না থাক, মা এমনিতেই টেনশন করে, এইসব শুনলে মায়ের প্রেশার বেড়ে যাবে। এমনিতেই দিদিকে নিয়ে চিন্তা করে, নিজের মধ্যে রেখে দিলাম ব্যাপারটা। ননদ চলে যেতেই বাড়ি ফাঁকা হয়ে গেল। শাশুড়ি মাকে তারপর থেকে সন্দেহ চোখে দেখতে লাগলাম, কিন্তু উনি আমার সাথে এত ভালো ব্যবহার করতে লাগলেন, আমি কিছুতেই ওনার ভালো ব্যবহার করাটা মেনে নিতে পারছিলাম না। সেদিন দুপুরে লাঞ্চ করতে বসে দেখলাম শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছে। খেতে বসে আমার বর বলে উঠল, আজ মুড়িঘণ্ট রান্না করেছো দেখছি, কি ব্যাপার? শাশুড়ি বললেন, বৌমাকে খাওয়াবো বলে। তারপর কাতলা মাছের বড় পিসটা আমার পাতে দিয়ে আমার বরের দিকে তাকিয়ে বললেন, এবার থেকে মাছের সব থেকে বড় পিস বৌমার জন্য থাকবে।
মনে মনে তখন ভাবছি, মানুষ এত সুন্দর অভিনয় করে কি করে? যার মনে খারাপ চিন্তা থাকে সে মানুষটা আমার জন্য এত ভালো কিছু করছে। এতেই আমার সন্দেহটা বাড়ল। শাশুড়ি মায়ের এই খাতির যত্ন করাটা আমার চোখে ভালো ঠেকলো না তখন, কারণ মনের মধ্যে পুষে রেখেছিল ওই কথাটা। তার ওপর অষ্টমঙ্গলায় যাবার সময় মায়ের জন্য শাড়ি পাঠানোটা আমার সন্দেহটাকে আরো বাড়িয়ে তুলল যেন। আমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গেলাম। শাশুড়ি মায়ের পাঠানো শাড়িটা আমার মা হাতে পেয়েই আমার শাশুড়ির প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠল। আমি কিন্তু খুশি হতে পারলাম না। ভাবলাম চাকরি করা বৌমা পেয়েছে তো তাই এইসব ন্যাকামি, কারণ আমি জানি এসব করার পিছনে একটা উদ্দেশ্য আছেই, স্বার্থ ছাড়া কেউ কিছুই করে না। তখন মনে পড়েছিল আমার দিদির কথা। আমার দিদিকেও তো নাকি দিদির শাশুড়ি বিয়ের পর ঠিক এমন যত্নটাই করেছিলেন। বুঝলাম নতুন বউ হলে প্রথম কয়েকদিন এই রকম একটু আধটু সবাইকেই দেখায়। আমার দিদিও প্রথম শাশুড়ির ভীষণ প্রশংসা করত। পরে দিদি বুঝছিল এইসব লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। ভণ্ড কিছু মানুষ থাকে যারা প্রথমে ভালো দেখালেও পরে তাদের আসলের রূপটা চোখে পড়ে। আসলে দিদির স্যালারির টাকা শাশুড়ি হাতে তুলে দেয়নি বলেই অশান্তি। তারপর থেকে আর আদর যত্ন দিদির কপালে আর জোটেনি। দিদির কথা ভাবলেই যেন আমার চোখে জল আসে। দিদির মতো শান্ত স্বভাবের মেয়ে কপালে ওরকম একটা শাশুড়ি জুটবে ভাবতেই পারি না। দিদির বিয়েটা প্রেম করেই। শাশুড়ির বাড়িতে দিদির কোনো স্বাধীনতা নেই, অথচ দিদি চাকরি করে। চাকরি করলেও দিদির যেন নিজের থেকে কিছুই করতে পারে না। বাবা মাকে যদি কিছু দেয় তাও আবার লুকিয়ে যদি জানতে পারে তাহলে অশান্তি। অশান্তি শুধু দিদির শাশুড়ি করে না, অনির্বাণদাও দিদির সাথে ঝামেলা করে। অনির্বাণদা বলে, মেয়ের বিয়ে হয়ে যাবার পরেও তোমার বাবা তোমার থেকে হাত পেতে টাকা নেয় কি করে? অথচ বিয়ের আগে এই অনির্বাণদা কত ভালো মানুষ ছিল, বিয়ের পর সব পাল্টে গেল। বাবা মাকে একটু আধটু চা দেয় তাও লুকিয়ে। একটা কথা তাই ভাবি, বিয়ের পর মেয়েরা কেন পর হয়ে যায়? কেন তাদের বাবা মায়ের জন্য কিছুই করতে পারে না? চাকরি করে মেয়েরা বিয়ের পর বাবা মায়ের জন্য কিছু করলে কেন এত অশান্তি করে? আমি ঠিক করে রেখেইছিলাম আমাকে যেন দিদির মতন না হতে হয়। তাই যা করব লুকিয়ে নয়, করব প্রকাশ্যেই। বাবা মায়ের জন্য কিছু করতে গেলে লুকিয়ে করতে হয় নাকি? কারণ আমিও তো চাকরি করি। অষ্টমঙ্গলা কাটিয়ে শ্বশুর বাড়ি ফিরি। ছুটির মেয়াদ শেষ হয়, আমি চাকরিতে জয়েন করি। বাড়িতে সদস্য আমরা 4 জন, আমি, আমার বর, শ্বশুর আর শাশুড়ি। অষ্টমঙ্গলার পর যখন ফিরলাম, শাশুড়ি বললেন, ঘরের কাজটা যেমন কাজ, বাইরের কাজটাও তেমনি কাজ। তুমি যেহেতু চাকরি করো, তোমাকে সেদিকটা আগে সামলাতে হবে। বাড়ির রান্না আমি সামলে নেব। ছুটির দিনে তুমি চাইলে রান্না করতে পারো। এমন কথা শুনে ভাবলাম, এত ভালো মানুষ উনি, কি জানি এর পিছনে কি উদ্দেশ্য। যত দিন যায় ততই আশ্চর্য লাগে মানুষটাকে। সকালে বের হবার আগে টিফিন গুছিয়ে দেওয়া থেকে শুরু করে জলের বোতল জল ভরে দেওয়া পর্যন্ত এভরিথিং যেমনটি নিজের ছেলে করেন তেমনি আমার জন্য 2 মাস, 5 মাস, 7 মাস, 1 বছর কেটে গেল। মানুষটা কোনো পরিবর্তন চোখে পড়ছিল না। যত দিন যায় তত আরো ভালোটাই চোখে পড়ে থাকলো। বৌমার যত্নের কোনো ত্রুটি করেন না। অবাক করার বিষয়, আমার স্যালারি নিয়েও কাউকে মাথা ঘামাতেও দেখিনি। না আমার বর, না আমার শ্বশুর, না শাশুড়ি। আমার ইচ্ছে মতো টাকা আমার বাবাকে দিই, আর সেই টাকা আমার বর, শাশুড়ি সবাই জানে। আমার সময় মতো বাপের বাড়ি যায়,
আমার স্বাধীনতায় কারোর হস্তক্ষেপ নেই। যখন ইচ্ছা হয় আমার মা বাবা আমার শাশুড়ির শ্বশুর বাড়িতে আসে। মায়ের শ্বশুর বাড়িতে আমার বাবা মা যেভাবে সম্মান পায় সেটা সত্যি প্রশংসনীয়। আসলে আমি আমার বাবা মায়ের জন্য লুকিয়ে কোনো কিছু করি না, তবে এটা নিয়ে কোনো অভিযোগ করতে দেখিনি কাউকে। শাশুড়িকে যেহেতু সন্দেহর চোখে দেখতাম, সব ভালো কাজের পরেও ওনার গতিবিধি নজরে রাখতাম। একদিন আমিও আড়াল থেকে শুনতে পাচ্ছি আমার শাশুড়ি আমার বরকে বলেছেন, ওই বাড়িতেও বৌমার বাবা মা আছেন, তুই আমার জন্য এত সুন্দর একটা শাল কিনেছিস বৌমার মায়ের জন্য। তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি কিনবো না সেটা হয়? ছেলে মাকে মানুষ করা তো এই জন্যই। আমি জানি সেই কর্তব্য তোর আছে। এই যে বৌমা আমাদের জন্য এই যে এত কিছু কেনাকাটি করে নিয়ে আসে আমাদের, সেটা পরম সৌভাগ্য। মেয়েটা বড় ভালো, নিজের বাবা মায়ের জন্য যে করতে পারছে সেটা দেখে ভালো লাগছে। ছেলেই হোক আর মেয়েই হোক, বাবা মা কিন্তু কষ্ট করেই মানুষ করে তাদের। উচিত তো বাবা মাকে দেখাশোনা করা। মেয়েটার কর্তব্য কর্ম দেখে ভালো লাগে বেশ। তোর বাবাও তাই বলে, নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারার মতো সুখ আর কিছুই নেই। যেটা আমি পারিনি সেটা বৌমা করতে পারছে। নিজের অসম্পূর্ণ ইচ্ছেগুলো যদি সন্তানের মধ্যে দিয়ে পূরণ করতে হতে দেখি, তার মতন আনন্দের কিছুই নেই। আমিও একসময় চেয়েছিলাম করতে, বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি, চাকরিও পেলাম। ভেবেছিলাম বিয়ের পর বাবা মায়ের জন্য অনেক কিছু করব। তোর বাবা সময় দিল, তোর দাদু ঠাকুমা মেনে নিল না। বিষয়ের পর আমাকে চাকরি ছেড়তে বাধ্য করলো। সান্নাল বাড়িতে বউরা চাকরি করে না, তাদের একটা ইজ্জত আছে। এমন অভাব নেই যে চাকরি করতে হবে। এই ট্র্যাডিশন ধরে রাখতে না পারলে এ বাড়িতে তোমার জায়গা হবে না। মনের কষ্টটা নিয়ে চাকরি ছেড়ে দিলাম। তোর বাবাও তখন বাবা মায়ের মুখের ওপরে সেভাবে জোর দিয়ে বলতে পারেনি বলেই অশান্তি হতো। আমি অশান্তির ভয়ে সব কিছু মেনে নিয়ে চুপচাপ করে গিয়েছিলাম। বাবা মায়ের জন্য নিজের কিছু করতে পারিনি, বড় অপেক্ষায়। তবে তোর বাবা লুকিয়ে হেল্প করে গেছে অনেক। একটা রাগ আমার ছিল, বাড়ির বউকে তার বাবা মায়ের জন্য কিছু করতে না দেওয়াটা বড় অপরাধ। প্রতিজ্ঞা করেছিলাম সান্নাল বাড়িতে এই ট্র্যাডিশন আমি একদিন ভেঙে দেব। সান্নাল বাড়ির বউ হয়ে এরপর যে আসবে সে যেন চাকরি করে, সে যেন নিজের রোজগারের টাকায় বাবা মাকে ভালো রাখতে পারে। বাড়ির বউকে অবহেলা নয়, কষ্ট দেওয়া নয়, তাকে যত্ন করাই হবে সান্নাল বাড়ির ট্র্যাডিশন। যা আমি পারিনি তাই আমার বৌমা পাক, যা আমি পারিনি তা আমার বৌমা করুক, তাতেই আমার সুখ। কথাগুলো শুনে আমি দৌড়ে চলে আসি আমার ঘরে। নিজেকে ধরে রাখতে পারিনি আর মুহূর্তের জন্য চোখটা ঝাপসা হয়ে যায়। আয়নার সামনে গিয়ে দাঁড়াই, নিজেকে দেখে নিজেই যেন লজ্জিত। একটা সহজ সরল মানসিকতাকে কত খারাপ দৃষ্টে দেখছিলাম আমি। মনে মনে ক্ষমা চেয়ে নেই সেই অদর্শনীয় কাছে, যিনি নিজের একটা ট্র্যাডিশন হয়ে গেছেন ততক্ষণে। অতীতে ঘটে যাওয়া একটা রাগের প্রতিশোধ কেউ এইভাবে ভালোবেসে উসুল করতে পারে বলে আমার ধারণা ছিল না। যে ট্র্যাডিশন মানুষকে আঘাত করে, কষ্ট দেয়, সেই ট্র্যাডিশনকে বদলে নেওয়াটাই হলো ভালো মনের পরিচয়। আজ আমার বাবা মায়ের জন্য এত কিছু করতে পারছি, নিজেকে ভালো রাখতে পারছি, এই মানুষগুলো আমাকে সহযোগিতা করেছে বলে। এটাই ভালো পরিবেশ পেয়েছি বলে নিজের মতন চলতে পারি, যা আমার দিদি পায়নি। ভুলটা ভেঙে যায়, তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলছে। সান্নাল বাড়িতে ট্র্যাডিশন আমাকে বদলে দিয়েছিল আমার নিচু মানসিকতাকে। সমাপ্ত। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে প্রচুর শেয়ার করুন।